ধরুন একটা জঙ্গলে খুব ভয়ঙ্কর আগুন লেগেছে, আচ্ছা। আর সেই আগুন নেভানোর জন্য কেউ একজন ভাবল চলো জল ঢালা যাক। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, যেই মুহূর্তে জল আগুনের ওপর পড়ছে, আগুন নেভার বদলে আরো বেড়ে যাচ্ছে, তাই তো? একদম, মানে একটা আগুন হাজারটা নতুন আর সমান শক্তিশালী আগুনে পরিণত হচ্ছে। যত বেশি জল ঢালা হচ্ছে, আগুনের তীব্রতা তত জ্যামিতিক হারে বাড়ছে। হ্যাঁ, আক্ষরিক অর্থেই এমন একটা সমস্যা যাকে আঘাত করলে বা নেভানোর চেষ্টা করলে সে উল্টে আরও শক্তিশালী হয়ে ওঠে। সাধারণ যুক্তি বা প্রচলিত সমাধানের পথ এখানে পুরোপুরি অকেজো। ঠিক, শুনতে কোনো সাইফাই বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হলেও হাজার হাজার বছর আগে প্রাচীন হিন্দু পুরাণে ঠিক এই দুঃস্বপ্নের একটি নাম দেওয়া হয়েছিল, আর তা হল রক্তবীজ। এবং এই রক্তবীজ কিন্তু কেবল কোনো প্রাচীন রূপকথার দৈত্য নয়। আজকের এই নিবিড় বিশ্লেষণে আমরা যে উৎসগুলো নিয়ে কাজ করছি, সেটা প্রাচীন পুরাণ হোক বা আধুনিক সাইকোলজি, সেগুলো প্রমাণ করে যে রক্তবীজ আসলে মানব সভ্যতার চিরন্তন একটি সংকটের নিখুঁত মেটাফোর বা রূপক। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যও সেটাই, মানে কিভাবে একটা প্রাচীন মিথ আমাদের আধুনিক যুগের ইন্টারনেট ট্রল, ভাইরাল অপতথ্য আর আমাদের নিজেদের নেতিবাচক চক্রগুলোকে নিখুঁতভাবে ব্যাখ্যা করে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে আলোচনা করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। এটি মূলত এমন নেতিবাচকতার গল্প যা নিজে নিজেই বহুগুণে বৃদ্ধি পায়। মানে, আমরা সাধারণত মনে করি কোনো সমস্যা সমাধানের একটাই উপায়, তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। রাইট, ব্রুট ফোর্স ব্যবহার করা। ঠিক। কিন্তু সমস্যাটি যদি এমন হয় যে তাকে করা প্রতিটি আঘাত সমস্যাটিকে আরও 10 গুণ বাড়িয়ে দেয়, তখন পুরো কৌশলটাই বদলে ফেলতে হয়। হিন্দু পুরাণে বিশেষ করে শাক্ত দর্শনের অন্যতম ভিত্তি চণ্ডীপাঠে এই অসুরের বর্ণনা পাওয়া যায়। মানে নামটার ভেতরেই আসলে এর পুরো চরিত্রটা লুকিয়ে আছে। হ্যাঁ, রক্ত আর বীজ। একদম, রক্ত মানে ব্লাড আর বীজ মানে সিড, অর্থাৎ যার রক্তই হলো বীজ। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর বর দিয়েছিলেন। তো যদি মাটিতে পড়ে, তবে সেই রক্ত থেকে ঠিক তার মতোই শক্তিশালী, সমপরিমাণ অস্ত্রধারী আর সমান রাগী আরেকটা অসুরের জন্ম হবে। হ্যাঁ, ধরুন একটা তলোয়ারের কোপ পড়ল আর চোখের পলকে রণক্ষেত্রে হাজার হাজার রক্তবীজ দাঁড়িয়ে গেল। বিষয়টা অনেকটা এমন ভাইরাসের মতো, যাকে অ্যান্টিবায়োটিক দিয়ে মারতে গেলে সে আরও বেশি মিউটেট করে। মানে আরও বেশি প্রতিরোধী হয়ে ফিরে আসে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো হিন্দু দর্শনে রক্তের এই প্রতীকী অর্থটা বোঝা। আচ্ছা, সেটা কি রকম? পুরাণ বা তান্ত্রিক দর্শনে রক্তকে কেবল শরীরের একটা সাধারণ তরল হিসেবে দেখা হয় না। রক্ত হল জীবনী শক্তি, বাসনা, আবেগ এবং কর্মের প্রতীক। যে কোনো তীব্র আবেগের একটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকে। ও, বুঝতে পারছি। তার মানে রক্তবীজের এই প্রতিরূপ তৈরি হওয়াটা কেবল জাদুমন্ত্র নয়। একদমই না। এটি আসলে আমাদের নেতিবাচক চিন্তা, লালসা, অহংকার বা হিংসারই রূপক। ধরুন, মনের ভেতরে অহংকারকে যখন জোর করে দমন করার চেষ্টা করা হয়, তখন সেই অহংকার অনেক সময় আমি কত বিনয়ী এই ছদ্মবেশে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। ঠিক ধরেছেন। এটি একটি আধ্যাত্মিক আর মনস্তাত্ত্বিক মেকানিজম, যেখানে জোর করে কিছু থামাতে গেলে সেটি নতুন রূপ নেয়। এই গল্পের পটভূমিটাও এই মেকানিজমকে খুব সুন্দরভাবে তুলে ধরে। মহাজাগতিক ভারসাম্যে তখন চরম বিশৃঙ্খলা চলছিল। শুম্ভ এবং নিশুম্ভ নামের দুই অসুর ব্রহ্মার বরে বলীয়ান হয়ে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। হ্যাঁ, তারা ইন্দ্রের সিংহাসন, স্বর্গীয় অস্ত্রশস্ত্র, মহাজাগতিক ক্ষমতা সবকিছু দখল করে নেয়। আর এই সেনাবাহিনীর অন্যতম প্রধান সেনাপতি ছিল এই বিশাল দেহী বর্ম পরিহৃত রক্তবীজ। কিন্তু এখানে আমার একটা যৌক্তিক প্রশ্ন মাথায় আসছে। বলুন। দেবতারা তো মহাজাগতিক শক্তির অধিকারী। তাদের কাছে ব্রহ্মাস্ত্র বা পাশুপতাস্ত্রের মতো ভয়ঙ্কর সব মারণাস্ত্র ছিল। ইন্দ্র, বরুণ, বায়ু এরা সবাই মিলে কেন এই যুদ্ধে পুরোপুরি ব্যর্থ হলেন? মানে পুরুষালী শক্তি দিয়ে কেন এই সমস্যার সমাধান হলো না? এর কারণটা লুকিয়ে আছে শাক্ত দর্শনের মূল কথার মধ্যে। মানে, যখন মহাজাগতিক স্তরে বা সিস্টেমের ভেতরে চরম ভারসাম্যহীনতা তৈরি হয়, তখন কেবল ব্রুট ফোর্স বা পেশিশক্তি দিয়ে তার সমাধান হয় না। আচ্ছা। পুরুষ দেবতারা এখানে প্রতিষ্ঠিত নিয়মের বা স্ট্রাকচারের প্রতীক। কিন্তু শুম্ভ, নিশুম্ভ বা রক্তবীজ সেই স্ট্রাকচারটাকেই হ্যাক করে ফেলেছিল। তার মানে পুরনো নিয়মে আর কাজ হচ্ছিল না। একদম।
দেবতাদের এই চরম ব্যর্থতার পর তারা বুঝতে পারেন যে কেবল আঘাত করার শক্তির বাইরে এমন কিছুর প্রয়োজন যা মহাজাগতিক সৃষ্টি এবং ধ্বংসের চূড়ান্ত রূপান্তরকে ধারণ করতে পারে। আর তখনই তাদের সবার সম্মিলিত তেজ থেকে দেবী দুর্গার সৃষ্টি হয়। ও, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, শাক্ত দর্শনে শক্তি হল চূড়ান্ত সত্য। নারী সত্তাকে আমরা সাধারণত কেবল মাতৃসুলভ বা লালন পালনকারী হিসেবেই দেখি, কিন্তু এই মিথ পরিষ্কার করে দেয় যে মহাজাগতিক ভারসাম্য ফিরিয়ে আনতে সেই নারী শক্তি যখন ধ্বংসের রূপ নেয়, তখন তা যে কোনো পুরুষ দেবতার চেয়ে বহুগুণ ভয়ঙ্কর হতে পারে। দুর্গার রূপের যে বর্ণনা পুরাণে পাওয়া যায় তা সত্যিই শিহরণ জাগায়। মানে দেবতারা তাদের সর্বস্ব দিয়ে তাকে সাজিয়েছিলেন। হ্যাঁ, শিব দিয়েছেন ত্রিশূল, বিষ্ণু দিয়েছেন চক্র, ইন্দ্র দিয়েছেন বজ্র, বরুণের শঙ্খ, অগ্নির বর্ষা। দেবী দুর্গা সিংহের পিঠে চড়ে একে একে ধূম্রনোচন, চণ্ড আর মুণ্ড এর মতো ভয়ঙ্কর সব অসুরদের ধ্বংস করেন। এই চণ্ড ও মুণ্ডকে বধ করার জন্যই কিন্তু দেবী দুর্গার কপাল থেকে দেবী কালীর উদ্ভব হয়। ঠিক, যাকে চামুণ্ডা বলা হয়। কিন্তু এই যুদ্ধের আসল বিভীষিকা শুরু হয় যখন স্বয়ং রক্তবীজ রণক্ষেত্রে প্রবেশ করে। হ্যাঁ, দেবী দুর্গা যখন তার ঐশ্বরিক অস্ত্র দিয়ে রক্তবীজকে আঘাত করতে শুরু করেন, তখন রণক্ষেত্রের বিশৃঙ্খলাটা কোনো সাধারণ যুদ্ধের মতো ছিল না। সেটা ছিল আক্ষরিক অর্থেই এক অনন্ত লুপ, মানে একটা সাইকেল। দুর্গার প্রতিটি আঘাত রক্তবীজের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, আর সেই রক্তের প্রতিটা ফোঁটা মাটিতে পড়া মাত্রই আরেকজন পূর্ণাঙ্গ রক্তবীজ তৈরি হচ্ছে। মুহূর্তের মধ্যে পুরো রণক্ষেত্র লাখ লাখ অবিকল রক্তবীজে ভরে যায়। দেবতারা আকাশ থেকে দেখে আতঙ্কে শিউরে ওঠেন। কারণ তারা বুঝতে পারছিলেন যত বেশি আঘাত করা হবে এই শত্রু তত বেশি সংখ্যায় বাড়বে। এটি আসলে মানব সভ্যতার সংঘাতের ইতিহাসের একটা নিখুঁত প্রতিচ্ছবি। মানে যেখানে আমরা সমাধানের নামে সমস্যার পরিমাণ আরও বাড়িয়ে চলি, তাই তো? একদম। এখান থেকে বিষয়টা সত্যিই খুব আকর্ষণীয় হয়ে ওঠে। দুর্গা বুঝতে পারলেন যে প্রচলিত সমীকরণে এই অসুরের বিনাশ সম্ভব নয়। তখন তিনি দেবী কালীকে একটা বিশেষ নির্দেশ দিলেন। হ্যাঁ, কালীর রূপের বর্ণনাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণবর্ণ ত্বক, এলোমেলো চুল, গলায় খুলির মালা এবং রক্তবর্ণ চোখ। দুর্গার নির্দেশ দিলেন, তোমার বিশাল মুখ এবং জিহ্বা এই পুরো রণক্ষেত্রে বিস্তার করো। রক্তবীজের এক ফোঁটা রক্তও যেন মাটিতে পড়ার সুযোগ না পায়। এখানে সবচেয়ে অবাক করা বিষয়টা হলো দুর্গা কিন্তু রক্তবীজকে আঘাত করা থামাননি। না, থামাননি। তিনি আঘাত করেই যাচ্ছিলেন। হ্যাঁ, কিন্তু কালী সেই আঘাতের ফলে সৃষ্ট প্রতিক্রিয়া বা রক্তকে মাটিতে মিশে যাওয়া থেকে আটকে দিচ্ছিলেন। কালী তার বিশাল জিহ্বা দিয়ে সেই রক্ত মাটিতে পড়ার আগেই শূন্য থেকে পান করে নিচ্ছিলেন। এই দৃশ্যটি দর্শনের দিক থেকে অসাধারণ। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখবে এখানে কালীকে সময় এবং আমূল রূপান্তর বা র্যাডিক্যাল কনসিয়াসনেসের প্রতীক হিসাবে দেখা হয়। আচ্ছা, সময় কিভাবে? কারণ সময় শেষ পর্যন্ত সবকিছুকেই গ্রাস করে। কালীর জিহ্বার মহাজাগতিক প্রতীকী অর্থ হল শব্দ, পবিত্র শক্তি এবং অসুচিতা গ্রাস করা। দুর্গা যখন আঘাত করছেন তখন কালী সেই রক্ত পান করছেন। এর পেছনের মেকানিজমটা হল তিনি নেতিবাচক শক্তির বিস্তারকে শেকড় থেকে আটকে দিচ্ছেন। মানে কেবল ব্রুট ফোর্সের চেয়ে সচেতন হস্তক্ষেপ কতটা জরুরি, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। একদম ঠিক। কেবল উপসর্গ নিয়ে মেতে থাকলে চলবে না, সমস্যার গভীরে গিয়ে তার রুট কজ উৎপাটন করতে হবে। রক্তবীজ কেবল একটা শারীরিক দানব ছিল না, সে ছিল একটা মেটাফিজিক্যাল মেকানিজম। মাটিতে রক্ত পড়া মানে হলো কর্মের বীজ রোপণ হওয়া। হ্যাঁ, আর কালী সেই কর্মের বীজ মাটিতে পড়ার আগেই ধ্বংস করে দিচ্ছিলেন। এই মেটাফিজিক্যাল মেকানিজমটা শুনলে মনে হয় আধুনিক যুগের অ্যালগোরিদমগুলো যেন হাজার বছর আগের এই মিথ থেকেই অনুপ্রাণিত। হ্যাঁ, ঠিক বলেছেন। আজকের দিনে ডিজিটাল জগৎ বা সোশ্যাল মিডিয়ার ইকোচেম্বারগুলো তো আক্ষরিক অর্থেই এক একটা রক্তবীজ। তাই তো। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? ইন্টারনেটে যখন কোনো চরমপন্থী প্রপাগান্ডা, ট্রল বা ভুয়া খবর ভাইরাল হয়, তখন মানুষের সাধারণ প্রবৃত্তি হলো তার নিচে গিয়ে তীব্র প্রতিবাদ জানানো। হ্যাঁ, মানুষ মনে করে তারা একটা কড়া মন্তব্য করে বা শেয়ার করে ওই ঘৃণার বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু আসলে কি ঘটছে? আসলে যেটা ঘটছে তা হলো আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগোরিদমগুলো সেই রাগী রিয়াকশন বা নেতিবাচক মন্তব্যটিকে একটা এঙ্গেজমেন্ট হিসেবেই দেখে। ঠিক। অ্যালগোরিদম এটা বিচার করে না যে মন্তব্যটা ইতিবাচক নাকি নেতিবাচক। সে শুধু দেখে যে মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে।
আর ঠিক তখনই সেই পোস্টটিকে আরও লাখ লাখ মানুষের নিউজ ফিডে ছড়িয়ে দেওয়া হয়। মানে ট্রলের বিরুদ্ধে করা প্রতিটা রাগের মন্তব্য হচ্ছে রক্তবীজের শরীর থেকে পড়া এক ফোঁটা রক্ত। অসাধারণ তুলনা। যতই আপনি ওই ভুয়া খবরের সাথে লড়বেন, যতই তাকে আঘাত করবেন, অ্যালগরিদমের মাটিতে পড়ে সেটি ততই বহুগুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে। গ্রিক পুরাণের হাইড্রা নামক দানবের একটা মাথা কাটলে দ্রুত গজিয়ে উঠত। অনেকেই এর সাথে মিল পান, কিন্তু রক্তবীজের কনসেপ্টটা অনেক বেশি মেকানিজম নির্ভর মনে হয় আমার কাছে। হ্যাঁ, কারণ হাইড্রার ক্ষেত্রে শুধু ফিজিক্যাল মাল্টিপ্লিকেশন হচ্ছে, কিন্তু রক্তবীজের কনসেপ্টে ইনফরমেশন বা তথ্যের মাল্টিপ্লিকেশন হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ইনফরমেশন যেমন অ্যালগরিদমের মাধ্যমে ছড়ায়, মানব ইতিহাসেও কিন্তু ঠিক এভাবেই সংঘাতের বিস্তার ঘটেছে। মানে আমরা যদি ইতিহাসের বড় বড় যুদ্ধগুলোর দিকে তাকাই, সেখানেও এই রক্তবীজের ছায়া দেখতে পাই। অবশ্যই, ইতিহাস সাক্ষী যে রাষ্ট্র বা সভ্যতার সংঘাত কিভাবে সামাজিকভাবে নিজেকে পুনরুৎপাদন করে। ধরুন, যখন কোনো যুদ্ধে একটা দেশ বা জাতির ওপর মাত্রাতিরিক্ত নিপীড়ন চালানো হয়, তখন সাময়িকভাবে হয়তো মনে হতে পারে যে শত্রুকে দমন করা গেছে। ঠিক, কিন্তু সেই ট্রমা, অপমান আর প্রতিশোধের স্পৃহা বংশ পরম্পরায় চলতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তিতে জার্মানির ওপর চাপিয়ে দেওয়া অপমানজনক শর্তগুলোর কথা ধরা যাক। আচ্ছা, হ্যাঁ। সেই চুক্তিটিকে তখনকার বিজয়ী শক্তিগুলো একটা চূড়ান্ত আঘাত হিসেবে দেখেছিল। কিন্তু সেই আঘাতের ফলে সৃষ্ট অপমান বা রক্ত যখন সমাজের মাটিতে পড়ে, তখন সেখান থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরমপন্থার জন্ম হয়। এটা হলো কর্মের শৃঙ্খল। মানে একটা কাজ অসংখ্য ভবিষ্যতের ফলাফলের জন্ম দিচ্ছে। একদম তাই। মানব সভ্যতাকে তাই কেবল উপসর্গের চিকিৎসা করলে চলবে না, কালির মতো তাকে কারণের গভীরে গিয়ে সেই নেতিবাচকতার চক্রকে ভেঙে ফেলতে হবে। তবে তার মানে এই নয় যে প্যাসিফিজম বা একদম চুপচাপ বসে থাকাই একমাত্র সমাধান। কারণ দুর্গা তো যুদ্ধ থামাননি। না, তিনি অন্যায়ের বিরুদ্ধে আঘাত চালিয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু কালী নিশ্চিত করেছিলেন যে সেই সংঘাত থেকে যেন নতুন কোনো সংঘাতের জন্ম না হয়। ইতিহাসের এই বৃহত্তর পাতায় যে চক্র আমরা দেখি, ঠিক একই চক্র কিন্তু মানুষের মনের ভেতরেও ঘোরে। তা তো বটেই। আমাদের সবার ভেতরই তো এক একটা রক্তবীজ লুকিয়ে আছে। কাম, ক্রোধ, ভয়, অহংকার, আসক্তি, ঈর্ষা, এগুলো যখন আমাদের মস্তিষ্কে কাজ করে, তখন আমরা কিভাবে সেই লুপ থেকে বের হব? এই নিবিড় বিশ্লেষণে ৩টে সুনির্দিষ্ট পদ্ধতির কথা উঠে এসেছে। হ্যাঁ, যা সরাসরি এই মিথ এবং মনস্তত্ত্বের মেলবন্ধন ঘটায়। ব্যক্তিগত নেতিবাচক চক্র ভাঙার জন্য প্রথম পদ্ধতিটি হল সচেতন পর্যবেক্ষণ। অ্যাওয়ারনেস। নিউরোবায়োলজির দৃষ্টিকোণ থেকে দেখলে ক্রোধ বা নেতিবাচক চিন্তা যখন তৈরি হয়, তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা হাইজ্যাক হয়ে যায়। আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া রেখিয়ে ফেলি। দেবী কালী যেমন রক্ত মাটিতে পড়ার আগেই তা গ্রাস করেছিলেন, ঠিক তেমনি আমাদের মনের ভেতরের রাগের অনুভূতি তৈরি হওয়া মাত্রই তাকে চিনতে হবে। কেউ কোনো অপমানজনক কথা বললে সাথে সাথে পাল্টা আক্রমণ করার যে প্রবৃত্তি, সেটা হলো রক্তকে মাটিতে পড়তে দেওয়া। একদম। কিন্তু সেই মুহূর্তে একটা দীর্ঘশ্বাস নিয়ে শুধু অনুভূতিটাকে পর্যবেক্ষণ করা হলে সেই রক্তের ফোঁটাকে মাঝপথেই আটকে দেওয়া যায়। এটি অনেকটা মাইন্ডফুলনেসের কনসেপ্টের মতো। মানে আমরা আমাদের চিন্তার দাস না হয়ে চিন্তার পর্যবেক্ষক হই। আর দ্বিতীয় পদ্ধতিটি হল কর্মের পুনরুৎপাদন রোধ করা বা আসক্তিকে বাধা দেওয়া। হ্যাঁ, মানুষের অনেক খারাপ অভ্যাস থাকে, যেমন বারবার ফোন চেক করা বা নেতিবাচক খবর পড়া। মানুষ যখন শুধু ইচ্ছাশক্তি দিয়ে এগুলো থামানোর চেষ্টা করে, তখন অনেক সময় তারা ব্যর্থ হয়। কারণ শুধু বসে বসে আমি ফোন ধরব না ভাবলে সেই চিন্তায় মস্তিষ্ককে আরও বেশি ট্রিগার করে। ঠিক বলেছেন। কারণ ইচ্ছাশক্তি দিয়ে লড়াই করাটা হলো দুর্গার মতো, কেবল আঘাত করা। ডোপামিন লুপে আটকে থাকা মস্তিষ্ক তখন ওই জিনিসটাকেই আরও বেশি চাইতে থাকে। এই জন্যই যেখান থেকে আসক্তিটা শুরু হচ্ছে, সেই উৎসটাকে আটকে দিতে হবে। মানে ফোনটা অন্য ঘরে রেখে আসা বা নোটিফিকেশন পুরোপুরি বন্ধ করে দেওয়া। হ্যাঁ, অর্থাৎ যে মেকানিজমে রক্তবীজ মাল্টিপ্লাই করছে, সেই পরিবেশটাই সরিয়ে ফেলা। ব্রুট ফোর্সের চেয়ে এখানে সিস্টেম ডিজাইন অনেক বেশি কার্যকর। অসাধারণ। আর তৃতীয় পদ্ধতিটি হল সবচেয়ে গভীর শক্তির রূপান্তর বা তান্ত্রিক রিবজর্পশন। এই জায়গাটা একটু খটকা লাগতে পারে অনেকের কাছে। খটকা লাগার মতনই বিষয়। কারণ
আমরা সাধারণত জানি যে নেতিবাচক অনুভূতি যেমন রাগ বা কষ্ট এগুলোকে মনের ভেতরে জমিয়ে রাখাটা ক্ষতিকর। তাহলে এখানে শক্তিকে ভেতরে শুষে নেওয়ার কথা কেন বলা হচ্ছে? কারণ তান্ত্রিক দর্শন বা এই পদ্ধতিতে নেতিবাচক শক্তিকে অবদমন বা রিপ্রেস করার কথা বলা হয়নি। কালী যখন রক্ত পান করেছিলেন তখন তিনি কেবল ধ্বংস করছিলেন না। তিনি সেই শক্তিকে নিজের ভেতরে গ্রহণ করে মুক্তিতে পরিণত করছিলেন। ঠিক তাই, মানুষের ভেতরে যখন রাগ বা চরম কষ্টের অনুভূতি তৈরি হয় তখন তার মধ্যে প্রচুর পরিমাণ কাঁচা শক্তি থাকে। সাইকোলজিতে একে সাবলিমেশন বলা যেতে পারে। আচ্ছা। ওই শক্তির ধ্বংসাত্মক দিকটাকে বাদ দিয়ে কেবল চালিকা শক্তিটাকে যদি কোনো গঠনমূলক কাজে লাগানো যায়, যেমন গভীর পড়াশোনা, শিল্পচর্চা বা নিজের জীবনের কোনো বড় লক্ষ্য পূরণে, তবে তা আক্ষরিক অর্থেই এক ধরনের রাসায়নিক রূপান্তর ঘটায়। ওয়াও! তার মানে রাগকে দমন না করে রাগের আগুন দিয়ে নিজের জীবনের ইঞ্জিন চালানো, এটাই হলো রক্তবীজকে ধ্বংস করার আসল উপায়। একদম। রাগের আগুন দিয়ে নিজের ইঞ্জিন চালানো, দারুণ একটা কনসেপ্ট। এই দৈনন্দিন অনুশীলনগুলো আর এর পিছনের দর্শন এতটাই বাস্তবসম্মত যে অবাক হতে হয়। হাজার হাজার বছর আগের লেখা একটা টেক্সটে কিভাবে মানব মনস্তত্ত্বের এই জটিল মেকানিজমগুলো লুকিয়ে রাখা হয়েছে। সত্যিই বিস্ময়কর। আজও দুর্গাপূজা বা নবরাত্রির মতো উৎসবে চণ্ডীপাঠ করা হয়। বিশেষ করে বাংলা, আসাম, নেপাল ও ওড়িশার শিল্পকলায় আমরা এই অশুভ শক্তির বিনাশের উদযাপন দেখি। অষ্টমীর দিন সন্ধি পূজায় যখন কালীর মূর্তির সামনে দাঁড়ানো হয়, তখন এই রূপকের পিছনের বিজ্ঞান আর দর্শনটা জানলে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। হ্যাঁ, এটা শুধু কোনো রাক্ষসবোধের গল্প নয়, এটা মানুষের নিজের ভেতরের অনন্ত ধ্বংসাত্মক চক্রকে সচেতনতা দিয়ে থামানোর গল্প। আর এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কী রকম প্রশ্ন? মহাজাগতিক ধ্বংস বা কসমিক ডিস্ট্রাকশনের ইতিবাচক দিকটা আসলে কি? আমরা সবসময় আমাদের সমস্যাগুলোর সাথে সরাসরি যুদ্ধ করতে চাই, তাদের পুরোপুরি মুছে ফেলতে চাই। কিন্তু যদি ধ্বংস মানেই সবকিছুর শেষ না হয়ে একটা নতুন সত্যের উন্মোচন হয়। খুব গভীর একটা ভাবনা। কালীর জিহ্বা কেবল রক্তই পান করেনি, তা অসুচিতা গ্রাস করেছিল এবং একটি পবিত্র কম্পন তৈরি করেছিল। যদি এমন হয় যে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোকে আঘাত করে ধ্বংস করার চেয়ে সেই সমস্যাগুলোর ভেতরের শক্তিকে সম্পূর্ণ সচেতনতার সাথে নিজের ভেতরে গ্রহণ করার মাধ্যমেই কেবল সত্যিকারের নিরাময় সম্ভব। এই প্রশ্নটা আসলে আমাদের দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রের জন্যই প্রযোজ্য। ডিজিটাল জগতের ট্রোল থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের রাগ বা আন্তর্জাতিক রাজনীতি, সব জায়গাতেই আমাদের এই সচেতনতার প্রয়োজন। আগামীতে যখনই এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে যেখানে মনে হচ্ছে সমস্যার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সমস্যা আরও জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে, তখন একবার থামতে হবে। হ্যাঁ, চিন্তা করে দেখতে হবে যে সমস্যার সমাধানের নামে আমরা কি অজান্তেই রক্তবীজের রক্ত মাটিতে ফেলার সুযোগ করে দিচ্ছি, নাকি সেই শক্তিকে শুষে নিয়ে তাকে সম্পূর্ণ রূপান্তরিত করার ক্ষমতা ব্যবহার করছি। এই মহাজাগতিক রূপকগুলো আসলে আমাদের ভেতরের সেই রূপান্তরের শক্তিকে মনে করিয়ে দেয়। ভাবনার এই নতুন দিগন্ত নিয়ে আজকের মতো আমাদের নিবিড় বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো ভাবনার সূত্র নিয়ে আবারও আলোচনা হবে। ততদিন পর্যন্ত সচেতন থাকুন আর নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন।